প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে আমাদের একটি এপিসোডের তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব, সেটা বলছি মেটিকুলাস ডিজাইনের পর্ব 3 আজকে, এবং এটা শেষ পর্ব। আপনারা নিশ্চয়ই জানেন যে এই পর্বে প্রথম পর্বে ভূমিকা ছিল বাংলাদেশের সার্বিক 54 বছরের মোটামুটি বাসা বাসা একটি পর্যালোচনা। তারপর মেট্রিকুলাস ডিজাইনের দ্বিতীয় পর্বেও আমরা আলোচনা করেছি কিভাবে এই প্রক্রিয়াটি শুরু হলো। আজকের শেষ পর্বে বলবো যে কিভাবে এই যে আমাদের দেশে যে অচল অবস্থা, যে যে সন্ত্রাস, মবক্রেসি, কিন্তু আমরা কি আশা করেছিলাম যে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসি এখন বলতে গেলে ডুমুরের ফুল। এখন আমরা কি পেলাম? মবক্রেসি বাড়তি। আজকের এই অনুষ্ঠানের আলোচনার শেষ পর্যায়ে গোপালগঞ্জে 16 তারিখে যা ঘটলো, 16 জুলাই বীর শহীদ আবু সাইদের মৃত্যু দিবসে এবং বর্ষপূর্তির 1 বছরে যা ঘটলো অবর্ণনীয়। গোপালগঞ্জে হত্যা হলো, তাও এবারের হত্যাটা খুবই পরিষ্কার, রাগ ডাক নেই। এ, সংখ্যার গড়বড় হইতে পারে, সংখ্যার 4-এর জায়গায় 5 হইতে পারে, 7 হতে পারে, 12 হইতে পারে, কিন্তু বাংলাদেশের পত্রপত্রিকার যে খবর, সেই খবর অনুযায়ী মৃতের সংখ্যা কমপক্ষে 5, এবং কে মেরেছে সেটা আহ, প্রমাণ সহ আছে। যদিও সেনাবাহিনী তাদের বিবৃতিতে কথা বলেনি, বা কালকে পর্যন্ত বলেনি, আজ বলবে কিনা জানি না। এখন পর্যন্ত গোপালগঞ্জের অবস্থা কারফিউ জারি করে নর্মাল রাখার চেষ্টা করেছে, কিন্তু গোপালগঞ্জের মানুষ, টুঙ্গিপাড়ার মানুষ উজ্জীবিত। টুঙ্গিপাড়ার মানুষের একটি একটি সংখ্যা ছিল আগে থেকে, যেভাবে বুলডোজার দিয়ে 32 নম্বরটি ভাঙ্গা হয়েছিল প্যারিসের একজন বাচাল, বদমাইশ, প্রতারক মৌলানা পিনাকির প্ররোচনায় এর পুনরাবৃত্তি করতে পারে গোপালগঞ্জে। ওই বদমাইশ আগে বলেছিল গোপালগঞ্জের দিকে তার শেষ টার্গেট গোপালগঞ্জ। আজকেও দেখলাম সে গোপালগঞ্জ যাবে। আরে বাবা, তুমি নিজে যাও প্লিজ। মৌলানা পিনাকি, যাও, নিজে যাও। তুমি তো আর এখন হিন্দু না, মুসলিম। তো টুপি, দাড়ি সব লাগিয়ে তুমি তো এক জামাতি, জামাতের মেয়ে বিয়ে করেছো, তুমি জামাত, নিজেও জামাত। তো যাও না কেন? গোপালগঞ্জ যাও, দেখো ওখান থেকে ফিরে আসতে পারো কিনা। সার্জিস আলমরা তো ট্যাঙ্কের ভিতর গুজা হয়ে বসে ফিরে আসছে। পিনাকি এবং তার অন্যান্য বন্ধুরা যারা বাইরে বসে বকবক করে ইউটিউবে, ওরা নাকি দেশে একসাথে গিয়ে নামবে ঢাকাতে বিমানবন্দরে। তারপর মানুষ ফুলের মালা নিয়ে আসবে, তারা তারপর টুঙ্গিপাড়া যাবে। টুঙ্গিপাড়া থেকে আস্ত ফিরে আসতে হবে না। টুঙ্গিপাড়া যে ভয়াবহ দৃশ্য, টুঙ্গিপাড়া মানুষ যে বিদ্রোহের আগুন যেভাবে সারা পৃথিবী দেখেছে, সেই টুঙ্গিপাড়া থেকে পিনাকি হুজুরের ফিরে আসা কতটুকু মসৃণ হবে পথ আমি জানি না। প্রিয় দর্শক, গত 16 জুলাই আবু সাইদের মৃত্যুর সেই ভয়াবহ দিনটির বর্ষপূর্তিতে তার প্রতি যেমন শ্রদ্ধা জানাই, তার পরিবারের প্রতি সমবেদনা জানাই, পাশাপাশি 16 জুলাই টুঙ্গিপাড়ায় যা হয়েছে, টুঙ্গিপাড়ার জনগণকে আমি অভিবাদন জানাই, অভিনন্দন জানাই। তারা অন্তত বঙ্গবন্ধুর সমাধিটি রক্ষার জন্য যেভাবে যার যা কিছু ছিল তাই নিয়ে রাস্তায় নেমে এসেছিল, এই যে তাদের দেশপ্রেম, বঙ্গবন্ধু বা আমাদের জাতির পিতার প্রতি শ্রদ্ধাবোধ, আমি বিস্মিত হয়েছি। আমি সে কারণেই তাদেরকে অভিনন্দন, অভিবাদন জানাই। পাশাপাশি টুঙ্গিপাড়ায় যারা হত্যা হয়েছে, শহীদ হয়েছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। পাশাপাশি ঘৃণা প্রকাশ করছি আমাদের সেনাবাহিনীর একাংশের, যারা এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত, এবং তারা এই অপকর্মটি এনসিপি কে বাঁচানোর জন্য সেই অপকর্মটি করেছে। প্রিয় দর্শক, শেখ হাসিনাকে যদি বিচার করতে হয় মানুষ হত্যার জন্য, টুঙ্গিপাড়ায় 16 তারিখে যা ঘটেছে, যে হত্যাকাণ্ড হয়েছে, সেটার বিচারও করতে হবে।
সেখানে হাসিনার একা বিচার আমরা মানি না। বিচার জনগণ এখন বলবে। টুঙ্গিপাড়া এই কথা বলছে, মানুষের টুঙ্গিপাড়াতে স্লোগানও দিয়েছে, মানুষে কিন্তু ইউনূসেরও বিচার চায়। টুঙ্গিপাড়া হত্যাকাণ্ডের বিচার টুঙ্গিপাড়ার জনগণ চায়, ইউনূসের কাছে চায়। যমুনায় বসে বসে উনি কথা বলবেন না, যমুনায় বসে বসে উনি চুপচাপ থাকবেন, যমুনায় বসে তিনি তাজউদ্দিনের ছেলেকে ডেকে এনে মিটিং করবেন। এদিকে টুঙ্গিপাড়ায় হাহাকার, এদিকে টুঙ্গিপাড়ার রাস্তা উত্তাল, টুঙ্গিপাড়ায় সন্ধ্যার পরে কারফিউ, টুঙ্গিপাড়ার মানুষ আতঙ্কে, টুঙ্গিপাড়ার মানুষ জান মাল নিরাপত্তার ভয়ে প্রকম্পিত। আর সেখানে ডক্টর ইউনূস যমুনায় বসে বসে শিশুর মতো হাসেন আর ষড়যন্ত্র করেন কিভাবে নির্বাচনকে পিছানো যায়। আর তার সঙ্গী সাথী যারা, তারা হাততালি দিচ্ছে, তারা বসে বসে টুঙ্গিপাড়ার নির্মমতা দেখছে, তারা খোঁজ নিচ্ছে সাজ্জিদ, হাসনাত, নাসির বা পাটোয়ারি, নাহিদ, ওরা সকলে নিরাপদ এবং সুস্থ আছে কিনা। হ্যাঁ, তারা নিরাপদ এবং সুস্থ। তারা ট্যাঙ্কের ভিতরে গুজু হয়ে বসে থেকে হলেও টুঙ্গিপাড়া থেকে খুলনা পর্যন্ত সেনাবাহিনী তাদেরকে নিয়ে গিয়ে রক্ষা করেছে, তারা সহি সালামতে আছে। কিন্তু আমি এই অসহায় মুহূর্তটা দেখেছি এই পোলাপানগুলির, দৌড়ে দৌড়ে আত্মরক্ষার জন্য। ওরা নাকি দেশপ্রেমিক, ওরা তো যুদ্ধ করতে গেছিল, দৌড়ে পালায় কেন? টুঙ্গিপাড়ার মানুষের সঙ্গে যুদ্ধটা করতো, তাহলে দেখতাম যে ওরা রিয়েলি বীর। উঠা আন্দোলন করে, সাধারণ ছাত্রদেরকে নিয়ে আন্দোলন করে, তারা মহানায়ক হয়ে বসে আছে। অথচ টুঙ্গিপাড়ায় সাধারণ মানুষের উত্তেজনার পর তারা দৌড়ে পালাতে বাধ্য হলো, এবং সেনাবাহিনী ছিল তাদের আশ্রয় প্রশ্রয়দাতা, এবং সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে গরু ছাগলের মতো এগুলিকে ঢুকিয়ে খুলনা পর্যন্ত নিয়ে গিয়েছিল। এই আমাদের সেনাবাহিনীর ভূমিকা। জাতি আজ লজ্জিত। সেনাবাহিনীর এই ভূমিকা জন্য জাতি লজ্জিত। আমাদের সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা আছে, আমাদের সেনাবাহিনীর প্রতি মানুষের শ্রদ্ধাবোধ আছে, আমাদের উপর সেনা শাসনের দীর্ঘ বছরের দীর্ঘ অধ্যায়ের ইতিহাস আছে। কিন্তু এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। এই 1/11-এর সময় সেনাবাহিনী দীর্ঘ 2 বছর শাসন করেছে, কিন্তু এরকম ঘটনা ঘটেনি। প্লাস এবার বিপ্লবের পরে যে ঘটনা ঘটেছে, সেনাবাহিনীকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য, গালি গালাজ, অশ্রাব্য ভাষায় কথাবার্তা, সেনাবাহিনীকে ঘুরিয়ে দেওয়া, ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেওয়ার মতন দুঃসাহসিক আচরণ এই ব্যারিস্টার ফাহাদ, নাহিদ, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভুইয়া করেছে, এরা বরং সবচেয়ে বড় দেশদ্রোহী। ওদেরকে, সেনাবাহিনীর উচিত ওদেরকে শায়েস্তা করা, ওদেরকে বাঁচানো নয়, ওদেরকে শায়েস্তা করা, শাস্তি দেওয়া। ওদেরকে জেলের ভিতরে নিরাপদে রাখা নয়, ওদের জেলের ভিতরেই ওদের জন্য নিরাপদ। কারণ ওরা দেশ, জাতি, সমাজ, নতুন প্রজন্মের জন্য হুমকি স্বরূপ। নতুন প্রজন্মের জন্য ওরা অনুকরণীয় দৃষ্টান্ত তো হতেই পারে না, বরং ওরা নতুন প্রজন্মকে আরো বিভ্রান্ত করবে, সমাজকে কলুষিত করবে। আমাদের সমাজ যে যে মবতন্ত্র চলছে, সেই মবতন্ত্রের আরো বেশি বিস্তৃত হবে, মানুষের জীবনের দুঃখ, দুর্দশা, বেদনা নেমে আসবে। প্রিয় দর্শক, বলছিলাম মেটিকুলাস ডিজাইন এর মাধ্যমে কিন্তু আন্দোলন হলো। আজকে আমি সরাসরি আলোচনাটা করতে চেয়েছিলাম, কিন্তু গোপালগঞ্জের ঘটনার জন্য প্রথম দিকে অল্প কথাবার্তা বলতে হলো। এবং আসলে ঘটনা হলো মেটিকুলাস ডিজাইনের কালকে যে পর্ব 2-এ আপনাদেরকে আমি বলেছিলাম যে তারেক জিয়া এবং ডক্টর ইউনূসের আলোচনার পর্যন্ত আমরা আলোচনা করেছি। 10 মাসের মাথায় তিনি তারেক জিয়ার সঙ্গে দেখা করলেন। এর আগে সংস্কার, এর আগে নির্বাচন নিয়ে তিনি স্পষ্ট কথা বলেননি। তারেক জিয়ার সঙ্গে দেখা করার পরেও কিন্তু তিনি স্পষ্ট কথা বলেননি, যদি পরিবেশ ভালো হয় তাহলে ফেব্রুয়ারির মাঝে নির্বাচন দেয়া যেতে পারে, যদি প্রয়োজনীয় সংস্কার, যেভাবে ইউনূস সাহেব কথা বলেন, প্রয়োজনীয় সংস্কার, তারপর পরিবেশ যদি হয় তাহলে হবে। কিন্তু মানুষ সুস্পষ্টভাবে জানতে চায় নির্বাচন কবে হবে, আদৌ হবে কিনা,
বা আসল মতি গতি ইউনূসের কি? উনি কি চান? উনি কি চিরস্থায়ী করতে চান ক্ষমতা, নাকি জনগণের উপর শ্রদ্ধা রেখে তিনি নির্বাচন দিয়ে মান সম্মান খ্যাতি নিয়ে যেখান থেকে এসেছিলেন সেখানে চলে যাবেন? উনি তো দীর্ঘদিন দেশের বাইরে, সবসময় দেশের বাইরেই থাকেন, দেশের বাইরে থাকেন, দেশের বাইরের খাওয়া খান, দেশের বাইরের সমাজের সঙ্গে চলতে গিয়ে তিনি অভ্যস্ত। দেশে তো তিনি বিপদে পড়ে এসেছেন শেখ হাসিনাকে প্রতিশোধ নেওয়ার জন্য। ডক্টর ইউনূসের আগমন কিন্তু মেইন বিষয় কিন্তু এটা যে কালকে তো এই মেটিকুলাস ডিজাইন শুরু হয়েছে, আমি কালকে বলছি, 3-4 বছর আগের থেকে এই ডিজাইন শুরু হয়েছে। এই ডিজাইনের পার্ট শুরু হয়েছে কোথা থেকে আমি আগের ভিডিওতে বলছি। তো এখন পর্যন্ত তারেক রহমানের সঙ্গে, কারণ তারেক রহমানের সঙ্গে তার দেখাটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো ডিসেম্বরের ভিতরে যেভাবে বিএনপি নির্বাচন দিতে হবে দিতে হবে এই ধরনের একটা মোটামুটি বলা যেতে পারে ইউনূসের গলা চিপে ধরার রাস্তায় হাঁটছিল বিএনপি। তখন উনি কিন্তু খুব চালাক, সে বোকা না। অনেকেই বলে সে রাজনীতি করেনি, সে আসলে রাজনীতি করেনি, কিন্তু কর্পোরেট মানসিকতায় সারা দুনিয়াতে কর্পোরেট পিপলের সঙ্গেই তার উঠা বসা। ওই মানসিকতা তিনি খুব ভালো করে জানে, ঠান্ডা মাথায় কাকে কিভাবে শায়েস্তা করতে হবে, কাকে কিভাবে কনভিন্স করতে হবে, কাকে কিভাবে আঘাত করতে হবে, আবার অন্য কেউ টের পাবে না, কেউ জানবে না, এগুলি ইউনূস খুব ভালো করে বুঝেন। কি সুন্দর দেখেন, রাষ্ট্র ক্ষমতা নিলেন, উনাকে নাকি ছাত্ররা বসিয়েছে। আমি আজকে একটা কথা আপনাদেরকে বলতে চাই, একেবারে পরিষ্কার সুস্পষ্টভাবে। ইউনূস সরকার ক্ষমতা নেয়ার 1 মাসের মাথায় আমি অনেককে বলেছিলাম যে এই ইউনূস ছাত্রদেরকে দিয়ে রাজনৈতিক দল করাবে, এবং কথাটা কারেক্ট হলো। আমি তারপর অনেকেই বলছি যে এই রাজনৈতিক দল করবে, ওরা নির্বাচন নিয়ে তালবাহানা করবে। ইহকালে ইউনূস পদত্যাগ করবেন না, উনার পদত্যাগ দেহত্যাগ একসঙ্গে হইতে পারে, উনি করবেন না। তিনি শেখ হাসিনাকে যে শায়েস্তা করার দরকার ছিল সেই শায়েস্তা তিনি করেছেন, তিনি জয়ী হয়েছেন। অথচ এই শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। 111-এর বিতর্কিত ভূমিকার জন্য শেখ হাসিনা তাকে নিয়ে যে বাড়াবাড়ি করে, সেটা মানে এক ধরনের তাদের মাঝে দূরত্ব তৈরি হয়। এবং আমি এটা মনে করি যে শেখ হাসিনা একটু অতিরিক্তই তার প্রতি করেছে, যে কারণে সেও হিংস্র হয়ে ওঠে। এবং সেই তখন থেকেই তার মেটিকুলাস ডিজাইনের কর্মকাণ্ড শুরু হয়। প্ল্যান, আর্কিটেকচারাল প্ল্যানটা তখন থেকেই শুরু হয়, এবং সেই প্ল্যান আজকে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। আপনি দেখুন, নির্বাচন না দেওয়ার জন্য সংস্কার করবে রাজনৈতিক কারবারিরা। আমাদের নতুন বন্দোবস্ত চাই, সাংবিধানিক হোক, রাজনৈতিক হোক, সামাজিক হোক, প্রশাসনিক হোক, রাজনৈতিক বন্দোবস্ত আমাদের প্রয়োজন। এটি একবিংশ শতাব্দী, মানুষ আগাচ্ছে, আমাদেরকে আগাতে হবে। শেখ হাসিনার আমলের উন্নয়নে আমরা অনেক এগিয়েছি, কিন্তু শেখ হাসিনার স্বৈরাচারী মনোবৃত্তিতে মানুষের মন ভেঙেছে, মানুষ অসহায়ত্ব বোধ করেছে, মানুষ কথা বলতে পারেনি। সেজন্যই এই পোলাপানগুলি আন্দোলনের নামে যা করেছে তা সফল হয়েছে। সেটা একমাত্র কারণ মানুষের প্রতি শেখ হাসিনার দম্ভ, অহংকার এবং মানুষের প্রতি অন্যায়। এবং শেখ হাসিনা তার চারিপাশে যারা অনেকগুলি কোনোদিন আওয়ামী লীগ পর্যন্ত করে নাই, তাদেরকে নিয়ে তিনি সিন্ডিকেট তৈরি করে দেশ শাসন করেছেন। সম্পদ লুট হয়েছে দেশের, ব্যাংকগুলি খালি হয়েছে, নানাবিধ কারণ ছিল যে কারণের কথা বলতে হবে। ভাই, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জাসদ, সাম্যবাদী দল, এসব বুঝি না, জামাত বুঝি না। আমি একটা বিষয় বুঝি, সেটা হলো দেশ স্বাধীন হয়েছে এক রক্ত গঙ্গার স্রোতের মধ্য দিয়ে, ইজ্জত বিনিময়ের মধ্য দিয়ে। এই দেশকে 54 বছরে কেন দেশের মানুষ এখনো গণতন্ত্রের জন্য আন্দোলন করবে? কেন মানুষ এখনো সেনাবাহিনীর বুটের নিচে চাপা পড়ে মরতে হবে? সেই প্রক্রিয়া থেকে দেশ জাতি মুক্তি চায়।
তো ইউনুস যখন আসেন, মানুষ মনে করেছিল যে ইউনুসকে দিয়ে উনি নোবেল পেয়েছেন। নোবেল, আমাদের দেশের মানুষ জানি না কি মনে করে নোবেলকে। যাই হোক, তিনি নোবেল পাইছেন। যেভাবেই হোক থাক, এ নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে, এ নিয়ে অনেক ধরনের ব্যাখ্যা আছে। এবং এই নোবেল কাহিনী নিয়ে হয়তো একটা সিনেমা হইতে পারে। তার টাকার পরিমাণ কি, কি করতেছেন, তার কি আইসাই 600 প্রায় 700 কোটি টাকার মাপ, ট্যাক্স মাপ হয়ে গেল, বিশ্ববিদ্যালয় পেয়ে গেলেন, সরকারি শেয়ার হোল্ডারে ইয়ে বেড়ে গেল, আদম ব্যবসার লাইসেন্স হয়ে গেল, দুদক থেকে তার মামলাটি শেষ হয়ে গেল, সব মামলা খালাস, একেবারে তিনি হয়ে গেলেন ফেরেশতা। এবং ওইটাই তো তিনি হইতে চেয়েছিলেন। এখন দেখেন বাড়তি সে কি পেল, সবকিছু থেকে মুক্তি। তারপর তিনি আবার রাষ্ট্রের কর্ণধার, রাষ্ট্রের প্রধানমন্ত্রী। প্রায় ওনার যে এখন পদমর্যাদা, তো প্রধানমন্ত্রী পদমর্যাদায়, যেহেতু দেশের সর্বময় ক্ষমতার অধিকারী তো উনি, যদিও রাষ্ট্রপতি সিম্বলিক দেশের সংবিধানের প্রধান, কিন্তু প্রধানমন্ত্রী বা আজকের প্রধান উপদেষ্টা তারা সমপর্যায়ের। প্রিয় দর্শক, কিন্তু উনি এটা পাইছেন, তো উনি আর কি পাইতে চান? উনার টাকার অভাব নেই, 85 বছর বয়সে সম্পদ, পাওয়ার এবং রাষ্ট্র ক্ষমতার একচ্ছত্র অধিকারী ডক্টর ইউনূস গণতন্ত্রকে হত্যার খেলায় নেমেছে, এত কিছু পাওয়ার পরও। এর আগে কি তত্ত্বাবধায়ক সরকারগুলি ছিল না? 90 দিনের তত্ত্বাবধায়ক সরকার ছিল একাধিকবার, 2-3 বার, 4 বার। তারা 90 দিনের মাঝে ইলেকশন দিয়ে চলে গেছিল কিভাবে? আর ইউনূস এতদিন ধরে সময় পায় না কেন? অন্তর্বর্তীকালীন সরকার অর্থ তো এটা না যে অন্তর্বর্তীকালীন সরকার মানে আপনি সারা জীবন থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকার অর্থ এই নয় যে একটি অনির্বাচিত সরকার তার খেয়াল খুশি মতো যতদিন খুশি ততদিন থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের কি কাজ? সংস্কার, কতটুকু সংস্কার আমাদের দরকার? সংস্কার করবে নির্বাচিত সরকার। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, নির্বাচিত সরকার এসে সংস্কার করবে। সে নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের সংস্কার এনে একটা নির্বাচন করতে পারে। সেইটার সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো আইন শৃঙ্খলা। সে আইন শৃঙ্খলা যদি অনুকূল হয়, নির্বাচন করতে বাধা কোথায়? আইন শৃঙ্খলা যদি আজকের মতো যে অবনতি, সেই অবনতি তো ওনারা নিজেরা তৈরি করছেন। এই গোপালগঞ্জ, এই পাথর দিয়ে মানুষ মারা, সবকিছুই মেটিকুলাস ডিজাইনের পার্ট অফ এজেন্ডা। না হয় 16 জুলাই আবু সাইদ দিবসে গোপালগঞ্জ যেতে হবে কেন? ওদের তো যাওয়ার কথা রংপুরে। ওদের যদি আবু সাইদের প্রতি এতই শ্রদ্ধাবোধ, এতই সমবেদনা থাকে, তাদের তো যাওয়ার কথা রংপুর, আবু সাইদের গ্রামে, গোপালগঞ্জে নয়। গোপালগঞ্জ দিয়ে তারা শুরুটা করার উদ্দেশ্য আইন শৃঙ্খলার অবনতি। তারা জানে গোপালগঞ্জ গেলে এটা হবে। আমি আগেই বলছি যে গোপালগঞ্জের মানুষ তো এমনিতেই জ্বলতে জ্বলতে তামা হয়ে আছে, তারা তো বিস্ফোরক ঘটবেই। আপনি গোপালগঞ্জ যাবেন, তারা ইসলাম ধর্মের লোক, তারা সব হিন্দু না। আপনি যাবেন আর কবর কবর করে বঙ্গবন্ধুকে বের করে ফেলবেন, সব ভেঙ্গে চুরমার করে দিবেন জাতির জনকের স্মৃতি। আর গোপালগঞ্জের মানুষ ছায়া ছায়া দেখবে, জমিদার সার্জিসরা এটা হয়তো অনুমান করতে পারেনি। যে কারণে একটা জিনিস খুব ভালো হলো, যে দেশের মানুষও দেখলো যে ওদের পরিণতি কি হইতে পারে। গোপালগঞ্জে তাদেরকে পালানোর যে দৃশ্যটি, ফাইনাল পালানোর দৃশ্যটি হয়তো এরকম নাও হইতে পারে। গোপালগঞ্জে তারা দিন দুপুরে যেভাবে পালিয়েছে, সুন্দর করে ট্যাঙ্কের ভিতরে তাদেরকে গরু ছাগলের মতো ঢুকানো হয়েছে, ফাইনাল যে পলায়ন হবে সেই পলায়নটা হয়তো রাতের আধারেও হইতে পারে। আর সেটা হয়তো মানুষ দেখবে না, ওদের 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 বডি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবে না। গোপালগঞ্জে কি সুন্দর তারা দূরে 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 আইসা তাড়াতাড়ি সেনাবাহিনীর ইয়ে ডাব্বার ভিতরে ঢুকে বলল। এইরকম দৃশ্য কিন্তু নাও দেখা যেতে পারে। শেখ হাসিনা যখন চলে যান হেলিকপ্টারে চলে, আমরা কিন্তু পুরো দৃশ্যটা দেখছি, দেখা গেছিল, দিনের আলোতে হয়েছিল। আর সার্জিস দের গোপালগঞ্জ থেকে পলায়নের দৃশ্যটাও কিন্তু দিনের বেলা হয়েছে, কিন্তু ফাইনাল যে পলায়ন, ওই ফাইনাল ডেস্টিনেশন তাদের কোথায় হবে সেটা কিন্তু রাতের আধারে হবে, সেটা আমরা দেখতে পারবো না। তো আল্লাহ সম্ভবত আমাদেরকে এই দৃশ্যটাও আগে ভাগে দেখিয়ে দিল যে ওরা 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 পালানোর সময় ওদের বডি ল্যাঙ্গুয়েজ
কেমন হইতে পারে, ওদের মুখটা কেমন হইতে পারে। ওরা গোপালগঞ্জ যাওয়ার সময় রাস্তায় পাজারু জিপে চড়ে হয়তো কত হাসি খুশি মুখটি ছিল, নাদুস নুদুস চেহারা তাদের, আর পালানোর সময় তারা একেবারে মুখটি মলিন হয়ে গেল। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা, এবং এই বাস্তবতাই ইতিহাসের পাতায় চলতেই থাকবে। আর আমাদের ইউনূস সাহেবকে দেখলেন, ওনার পোলাপানগুলি কি সুন্দর দৌড়ে দৌড়ে গিয়ে সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে ঢুকে বসলো। উনি যমুনায় বসে বসে চেয়ে চেয়ে দেখলেন ওরা চলে গেল খুলনা। এই তো বাংলাদেশের ইতিহাস। আমি অবশ্য জানি না, শফিকুল শফিকুল পরে বলছে, শফিকুল আলমে যে বেয়াদব একটা ইসে করে, ওই যে ওনার প্রেস সচিব, সাংবাদিক, সারা জীবন দান্দাবাজি করছে ঢাকা শহরে, অল দা ওয়ে হিজ লাইফ। এপির সাংবাদিক ছিল। আমরা যারা বিদেশে থাকি আমরা তো জানি, এপি, রয়টার্স, অ্যাসোসিয়েট প্রেস, ওই যে এপি, এরা কয়টা রিপোর্ট বাংলাদেশ নিয়ে করে 54 বছরে, দেখান তো খুলে। ওইটার সাংবাদিক, মানে বগগুড়ে চাঁদাবাজি করে চলতো ঢাকা শহরে, সাংবাদিকতার বই দেখিয়ে চলতো। এখন সে হয়ে গেছে প্রেস মিনিস্টার, নাকে মুখে কথা বলে, অনর্গল মিথ্যা কথা বলে। তো যাই হোক প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে সেটা যে মেটিকুলাস ডিজাইনের যে শেষ পর্ব নির্বাচন, নির্বাচন দিবে না ডক্টর ইউনূস, নির্বাচন দিবে না। নির্বাচন না দেওয়ার জন্য যত ধরনের কৌশল সব গ্রহণ করা হচ্ছে, ছলে বলে কৌশলে বিএনপিকে জবাবেই হোক দমিয়ে রাখতে হবে, আড়াল করতে হবে, নির্বাচন যাতে অন্তত আগামী কয়েক বছর না হয়। সেই সময়টাতে তিনি তৈরি করবেন এনসিপি আর জামাতকে। জামাত আর এনসিপি তো একটি বৃন্তে দুটি ফুল, একটা বড় ফুল একটা ছোট ফুল, ওইগুলো বাচ্চা ফুল, আর ওইটি মানে বৃদ্ধ ফুল। ওইগুলির এখন শুকিয়ে যাওয়ার সময়, শেষ বার লড়তে চাচ্ছে, লড়তে দিন তাদেরকে। যে জামাত 71-এর ভুল স্বীকার করেনি তাদের বিচার হচ্ছে, আবার হবে। যাদেরকে ইউনূস ছেড়ে দিয়েছেন তাদেরও আবার বিচার হবে। এটাই বাংলাদেশের ইতিহাস প্রিয় দর্শক। অন্তর্বর্তীকালীন সরকারের কি কাজ? জেল জেল থেকে সব কয়েদিকে বের করে দেওয়া। ওই কয়েদি চোর ডাকাত হোক আর রাজনৈতিক সে কি বলে, রাজনৈতিক রাজনৈতিক নেতা হোক, তাদেরকে ছেড়ে দিতে হবে কেন? ওইগুলি, এগুলিকে ছেড়ে দেওয়ার একটাই মাত্র উদ্দেশ্য, এই সমস্ত দাগি চোর ডাকাত জঙ্গিরা কে তিনি ইউজ করবেন, তার দল ইউজ করবেন। এর মধ্যে শুরু হয়ে গেছে, এর মধ্যে অনেকেই এনসিপি তে জয়েন করা শুরু করছে। কারণ তিনি জানেন যে এনসিপি, উনি যখন 111-এর সময় রাজনৈতিক দল করেছিলেন জানেন বোধহয়, এরপরে লেজ গুটিয়ে পালান। তিনি বললেন না, বাংলাদেশের জনগণ আমি ইউনূসকে গ্রহণ করবেন না, তিনি পালিয়েছেন। এবার তিনি কি করলেন, আইসে ছাত্র, কিসের ছাত্রদের দল, ওটা উনার দল, এটা ডক্টর ইউনূসের দল। সে একাধিক ফরেন মিডিয়ায়, আল জাজিরা সহ অন্যগুলিতে, সবগুলিতে তিনি বলছেন, এবং তিনি এই কথা পরিষ্কার বলছেন, ছাত্রদের তোমাদের একটা রাজনৈতিক দল করা উচিত, তোমরা পারবে, তোমাদের সম্ভাবনা। উনি তো কি সুন্দর করে কথা বলে, দেখছেন না? আপনারা যেদিন বলবেন সেদিন চলে যাবে, এই কম সংস্কার বেশি সংস্কার, আপনারা যা চাবেন। একটু সংস্কার, কেউ তো আর পারফেক্ট না, আমাদেরও ভুল হবে, আমাদেরও ওইটা হবে, আমাদের সেটা হবে। আপনারা যেদিন বলবেন সেদিন চলে যাব, আপনারা বললে থাকবো। এই সমস্ত ধান্দাবাজি, হাঙ্কি ম্যাঙ্কি, এর আগে কোনো শিক্ষিত বুদ্ধিজীবী বলেন, ব্যবসায়ী বলেন, কেউ করেনি। এর আগেও আমাদের তত্ত্বাবধায়ক সরকারগুলির উপদেষ্টারা ছিলেন, তারা কেউ এগুলি করেনি।
ক্ষমতায় বসে কেউ বলেনি না আমি যাবো না, আপনারা যেদিন বলবেন সেদিন যাব, আপনারা যতদিন চান ততদিন থাকবো, আপনারা বলবেন সেদিন চলে যাব। এই সমস্ত হাঙ্কি মাঙ্কি কিন্তু তারা করে নাই। এইগুলি এখন তিনি যা শুরু করছেন যে বানরের লাঠি খেলার মতো। এবং তিনি তা- নিজেই চারিপাশে যাদেরকে পুষতেছেন ওদের হাতেই তিনি আঘাত পাবেন। আঘাত পাবেন না শুধু, মানে ভয়াবহ আঘাত পাবেন। একটা কথা বলে না, পাপ বাপ কেউ ছাড়ে না। তা না হলে উনার মতন একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ, যেটা আমরা গর্ব করতে পারি, আমরা গর্ব করি। উনি 2006 যখন নোবেল পুরস্কার পেলেন, আমরা বাঙালি জাতি উৎফুল্ল। বাংলাদেশের একজন নোবেল পুরস্কার পেয়েছে, বাংলাদেশের একজন মুসলমান হিসেবে এটা কৃতিত্ব, গৌরব। এই গৌরবের অংশীদার সারা জাতি। কিন্তু তাই বলে উনি এখন যা করতেছেন, এটা কোন কিতাবে লেখা আছে যে এই সমস্ত কাজগুলি করতে হবে? ঠিক আছে, ফাইন। আপনাকে অনেক, আপনি ছিলেন আমাদের বর্ষার স্থল, আপনি ছিলেন আমাদের আশার স্থল, আর আপনি এসে এইগুলি করতেছেন উদ্দেশ্য আপনার নিজের জন্য, নিজে ক্ষমতায় থাকতে চান, নিজের সব কিছু আপনি ঠিকঠাক করতে চান, এবং করেছেন, পয়সা কামানোর ধান্দাও করতেছেন। এই হলো মেটিকুলাস ডিজাইনের অন্যতম প্রধান কাজ। আজকে বিএনপিকে বিএনপি অনেক বড় দল। বিএনপি তৃণমূল পর্যায়ে তাদের সংগঠন, তাদের নেতাকর্মী থাকবে। আওয়ামী লীগের যেমন কোটি কোটি লোক আছে, বিএনপির কোটি কোটি লোক আছে। আওয়ামী লীগ শেষ, বিএনপি। তো এখন ওরা আওয়ামী লীগকে ওদের মেটিকুলাস ডিজাইনের এইটাই এখন হলো, বিএনপি হলো সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। আজকে 1 বছরের মাথায় এসে তারা উপলব্ধি করছে তা না, এই এই পরিবেশ তারা ক্রিয়েট করছে যে বিএনপির কপালে কলঙ্কের টিকা লাগাতে হবে। বিএনপিকে দেশের মানুষের কাছে চাঁদাবাজ, স্বৈরাচার প্রমাণ করতে হবে। বলতে হবে এক স্বৈরাচার গেল, আমরা কি আরেক স্বৈরাচারকে আনবো? তারা এটা অলরেডি বলে। তারা মনে করে যে এক স্বৈরাচার তারা আরেক স্বৈরাচার আনার এই কথাগুলি তারা খুব সুন্দর করে পোলাপানগুলিও বলে। কিন্তু বলে আপনারা তো আন্দোলন করতে পারেন, ওর খালেদা জিয়াকে ছাড়ার উদ্দেশ্য, বিভিন্ন জনের ছাড়ার উদ্দেশ্য কি? এটি উদ্দেশ্য যে বিএনপি কে নতজানু করা। যেমন এমন কথায় কথায় বলে আন্দোলন নাকি তারাই করছে, বিএনপির কোনো অবদান নাই। আচ্ছা, ধরা যাক তারাই করছে, তার অর্থ এই যে এখন যে ধরনের নকশা তারা শুরু করছে, কথায় কথায় যদি আপনি বলেন, তখন বলে তোমরা কি তোমাদের নেত্রীকে জেল থেকে উদ্ধার করতে পেরেছিলে? আমরা করে দিয়েছি। তোমরা কি এই যে তোমাদের নেতারা জেলে আছে, তোমরা পেরেছিলে? পারোনি, আমরা করেছি। এই এই যে সালাউদ্দিন ভারতে ছিল, আসতে পারছিল হাসিনার আমলে? আসতে পারে না, আমাদের আমলে আসছে। আয়নাঘর থেকে গোলাম আজম আর ইসে উম, দেলোয়ার হোসেন সাইদির ছেলেকে মুক্ত করতে কি তোমরা পেরেছিলে? না, পারোনি, আমরা করেছি। এইভাবে তারা এ প্রক্রিয়া নিল যে বিএনপিকে ঘায়েল করবে এবং এটা সময় নেবে। এই এই কন্টিনিউ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, বিএনপির বিরুদ্ধে আঙ্গুল দেখিয়ে বলে দেওয়া, এই বিএনপি সেই বিএনপি, এই বিএনপি সেই বিএনপি, এই বিএনপি সেই বিএনপি, এই হলো তাদের এখন পলিসি। তো বিএনপিকে যত নতজানু করতে পারবে, তত সময়ের দরকার। সেই সময়টুকুর মধ্যে তারা প্রস্তুতি নেবে। তারা প্রস্তুতি তো আপনারা জানেন যে এর মধ্যে সবগুলি ডিজাইন এবং সবগুলি যমুনা থেকে বেরোয়। যমুনা, এগুলি সব যমুনার স্রোত। উনি নদীর মধ্যে বসা, ওইখান থেকে স্রোত পাকিয়ে পাকিয়ে বাইরে ছাড়া হয়। তিনি যমুনায় বসে আছেন না, এই যমুনার স্রোত এগুলি। এই যমুনার স্রোত একবার যায় সোহরাওয়ার্দী উদ্যানে, যমুনার স্রোত আবার যায় গোপালগঞ্জ, যমুনার স্রোত আবার যায় খুলনা, যমুনার স্রোত আবার যায় রংপুর। এই ইউনুসের খেলা যমুনার স্রোতের মতো বহমান, এবং সেই ধান্দায় বিএনপিকে পথে বসাতে চাচ্ছে। তারপর একবার মনে আছে
সোহরাওয়ার্দী উদ্যানের সমস্ত মুসলিম দলগুলি, এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকেও রাখা হয়েছে সেখানে, সব মেটিকুলাস ডিজাইনের ভিতরেই এইগুলির সবগুলোর এজেন্ডাগুলির ভিতরে ঢুকানো আছে। মেটিকুলাস ডিজাইন, 1 2 3 4 5 6 7 8 নাম্বার আপনি যত খুশি তত দিতে পারেন, সব নাম্বারে একটা একটা করে এইগুলি আছে সবকিছু। সবাইকে জেল থেকে ছেড়ে দেয়। ওই যে চট্টগ্রামের এক চিন্ময় দাস প্রভু, উনাকে ছাড়ে না। আচ্ছা বলুন, একটা সাধু সন্ন্যাসী সে কি করতে পারে? আর সে যদি তার সম্প্রদায়ের লোকের জন্য কথা বলে গণতান্ত্রিক পরিবেশে, সে পারে না? পারে। সে নাকি জাতীয় পতাকা তার দলীয় তার মঠের, তার মন্দিরের পতাকার নিচে রাখছে, এই জন্য দেশদ্রোহী। আর এই যে ব্যারিস্টার ফুহাদ যখন বলে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দাও, ওটা দেশদ্রোহী হয় না। এই হলো আমাদের দেশের বর্তমান পরিস্থিতি। আচ্ছা, এখন কেন চিন্ময় প্রভুকে ছাড়া হয় না? দুটো মেসেজ। একটি মেসেজ হলো কি, ভারতকে আঙ্গুল দেখানো। আরেকটি হলো কি, দেশের ধর্মীয় সংখ্যালঘুদেরকে আঙ্গুল দেখানো। আর পাশাপাশি মেসেজটা দিয়ে দেয়া, ভাই, হিন্দু ভাইয়েরা, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু চুপচাপ থাকো ভাই। মন্দির টন্দির এগুলি মাঝে মাঝে ভাঙ্গা টাঙ্গা হবে, ডোন্ট ওয়ারি। কি দরকার এত মন্দিরের, এই কি দরকার? চিন্ময় প্রভু জেলেই থাকবে, তোমরা একটু সাবধানে থাকো। তোমরা বেট্টর বেশি হয়েও না, বের হলে সমস্যা আছে। আর তোমরা যারা আমাদের সঙ্গে দালালি করতে চাও, 2 4 জন আছে হিন্দু, তাহলে পয়সা টয়সা পাইবে, আমাদের সঙ্গে দালালি করো, বলো খুব আরামে আছে, খুব সম্প্রীতি, খুবই আরামে, কোনো প্রবলেম নাই। এরকম আছে, 2 4 জন হিন্দু আছে, পাওয়া যায়। বাংলাদেশে আছে, ওরা কাজ করতেছে। ডক্টর ইউনূস দেখছেন কত বড় ধান্দাবাজ? নিশ্চয়ই দেখেছেন। দেশে যেদিন গেলেন এর পরের দিনে তিনি ঢাকেশ্বরী মন্দিরে গেলেন, বললেন গিয়ে কি, হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি, একেবারে আমাদের দেশের সম্প্রীতির প্লাবন বসে যাচ্ছে। আর সেই রাতেই সারা বাংলাদেশে হিন্দুদের উপর, মন্দিরের উপর আঘাত এসেছে। ওই সময়টাতে কমপক্ষে একটি মাস সারা বাংলাদেশের হিন্দু অধ্যুষিত এলাকাগুলিতে চুরি ডাকাতির থেকে শুরু করে অনেক কিছুই ঘটেছে। এবং এই হিন্দুরা একটি রজনী নিশ্চিন্ত মনে সন্তান সন্ততি নিয়ে ঘরে ঘুমোতে পারেনি। এখন প্রশ্ন হলো, চিন্ময় প্রভুকে ছাড়া হবে না? আমি বলছি ও ছাড়বে না সহজে। ওই 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 যে জামিন হলো, এই জামিনকে আবার হত্যার ইসে দিয়ে, মামলা দিয়ে আবার ঝুলিয়ে দেওয়া হলো। চিন্তা করতে পারেন, এই প্রভু কাকে হত্যা করতে গেছিল? ওরা একটা পিঁপড়া মারে না, এরা একটা পশু পাখিরে মারতে চায় না, ওরা মানুষ মারতে গেছিল। এই হলো আমাদের ইউনূস সাহেব। কি সুন্দর চেহারা, একেবারে কিছুই বুঝেন না। তবে আমি এইটুক বলতে পারি, আমি এইটুক জানি, আমি আজকে আমাদের একজন সাংবাদিক, নিউ ইয়র্কে, ঢাকার সাংবাদিকই, আমি 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 তাকে কথায় কথায় বলতে চাই, ওনার সঙ্গে আমার কথা হয়েছিল, ওর নাম বলি, খুব বিখ্যাত সাংবাদিক ঢাকার, মঈনুদ্দিন নাসের। আজকে আমার নাসের ভাইয়ের সঙ্গে কথা হইতেছিল। উনি আমার চ্যানেলে কালকে আসবে, কথা বলবো আমরা, এর আগেও উনি এসেছেন। নাসির ভাইকে আমি বলতেছিলাম যে, নাসির ভাই আমার থেকে হয়তো 4 5 বছরের বড় হইতে পারে। নাসির ভাই বললাম যে, দেখেন, আমি আর আপনি, নাসির ভাই, আমরা তো খুব একটা বয়সের ডিফারেন্স নেই, কিন্তু আমাদের জীবনে যা দেখছি, এটা কিন্তু খুব কম মানুষের জীবনেই দেখা হয়। আমরা 2টা শতাব্দী দেখছি, আমরা দুটো দেশ দেখছি, আমাদের দেশের গণতান্ত্রিক অনেক আন্দোলন দেখছি। এটা আমরা দেখছি, এর পরবর্তী প্রজন্মরা এতটুকু দেখতে পারবে কিনা জানি না। এই হিসাবে কিন্তু আমরা খুব ভাগ্যবান। নিশ্চিত আমাদের চেয়ে 20 বছরের বেশি বড়, যেহেতু আমাদের ইউনূস চাচা, উনি হয়তো আরো অনেক কিছুই বেশি দেখছেন। আর সারা জীবন তো ছিল না তিনি দেশের বাইরে। কিভাবে, কোন লাইনে হাঁটতে হবে, কোন লবিতে যেতে হবে, কোথায় টাকা দিতে হবে, কোথায় টাকা দিলে কাজ হবে, এগুলি ইউনূসের চেয়ে ভালো কেউ বোঝে না।
এটা শেখ হাসিনাও বোঝে না, খালেদা জিয়াও বোঝে না, এই তারেক রহমান 16 বছর, 18 বছর লন্ডনে আছে, ও তারেক রহমানও বুঝে না। ইউনুস খুব ভালো করেই জানে যে বিদেশিদের মন কিভাবে জয় করতে হবে, কিভাবে কি করতে হবে সব জানে। আমেরিকার সঙ্গে বলে আসে নাই, পার্বত্য চট্টগ্রাম দিব, করিডোর দিব, সব কিছু বলে আনছে। টাকা আনে নাই, টাকা দেয় নাই, টাকা আসে নাই। যে এনজিও মাত্র 2জন লোক কাজ করে, সেখানে $29 মিলিয়ন আসছে, আর এই টাকা দিয়ে বিপ্লব হয়েছে। টাকা আরো আসবে। কিন্তু ডক্টর ইউনুস সাহেবকে একটি কথা আমি বলতে চাই, আমেরিকা লাদেনকেও কিন্তু আমেরিকাই তৈরি করেছিল, সেই লাদেনকে কিন্তু আবার আমেরিকাই মারতে হয়েছে। তার নাম ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। লাদেন যে নেক্কারজনক হামলা করেছিল না 9/11-এ, তার পরিণতি পাকিস্তান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে বঙ্গোপসাগরে ফেলানো হয়েছিল বা আরব সাগরে ফেলানো হয়েছিল। ওর সলিল সমাধি হয়েছিল। তো ডক্টর ইউনুস, বাংলাদেশের যদি 1 ইঞ্চি জমি করিডোর হিসাবে কাউকে দেওয়া হয়, তার পরিণতিও কিন্তু ভালো হবে না। এই শফিকুল আলম আর এই যে আমাদের আইন বিষয়ক মন্ত্রী, মন্ত্রী না উপদেষ্টা, যিনি মেটিকুলাস ডিজাইনের অন্যতম নায়ক, ওনার বাড়িটাও কিন্তু আমাদের কি বলবো, কথার প্রেক্ষিতে ভাই কথা আসে, সেই জন্য বললাম যে ওনার বাড়িটাও তো সেই কুমিল্লার 10 পাড়ার কাছাকাছি, খন্দকার মুস্তাকের বাড়ির আশেপাশেই নাকি শুনছি। তো তো জাহানারা ইমামের সঙ্গে ছিলেন, ঘাতক দালালদের গণ আদালত করলেন সোহরাওয়ার্দী উদ্যানে। সেই ব্যক্তি ইউনুসের গাড়ি চেপে বসেছে। তা ইউনুস, আপনাকে ঠেলা একদিন সামলাতে হবে। অবশ্য এই মেটিকুলাস ডিজাইনের জন্য আপনার এই লোকগুলির প্রয়োজন ছিল, এদের প্রয়োজন ছিল। ওরা ওরা আমেরিকাতে ওরা ওদের ওরা ওরা বাংলাদেশে থাকে, কিন্তু আমেরিকার সঙ্গে তাদের আসা যাওয়া সবকিছু। আর আমেরিকাও তাদের কিছু দালাল, এই যে কলিল কলিলুর রহমান, বন্ড, আরেক প্রতারক, যাকে আমাদের ভাবা যায়, যাকে আমাদের 3 বাহিনীর চিফ বানিয়ে দেওয়া হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বেসিক্যালি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তো 3 বাহিনীরও চিফ হইতে পারে, অথচ সে কে? সে একটি প্রতারক। পরকীয়া করে একজনের সংসার শুধু সে ভাঙে নাই, একজন স্বামী তার স্ত্রীকে হত্যা করে সেও আত্মহত্যা করেছে, সন্তান এতিম হয়েছে। এই সেই ডক্টর খলিলুর রহমান, ধান্দাবাজ। তার আমেরিকার ইতিহাস খুব সুখকর নয়। ও মনে করো ওর চেহারা নাকি নায়ক রাজ্জাকের মতো চেহারা। তো যেই তারে দেখে সেই নাকি অস্থির হয়ে পড়ে। এই ব্যক্তি আর পিনাকি, তারা হইল কৃষ্ণ আর অর্জুন। পিনাকির একটা ভিডিও আছে, আপনারা দেখবেন। তো ওই যে বললাম মেটিকুলাস ডিজাইনের সাথে অনেক লোক ইনভলভ। আলী রিয়াজ কে? আলী রিয়াজের কি কাজ? আলী রিয়াজের বড় ভাই আনোয়ার ভাইকে আমি খুব শ্রদ্ধা করি, উনি নেই, উনি পরলোকগত। আলী রিয়াজের আরেক ভাই, উনিও আমার বড়, আমার আমার খুব ঘনিষ্ঠ লোক, আমি আমি খুব পছন্দ করি তাকে, আলী মনোয়ার। কিন্তু এই আলী রিয়াজ উইদিন দেয়ার ফ্যামিলি, সে হলো সবচেয়ে বড় ধান্দাবাজ। কিভাবে? ওই জাসদের বৈজ্ঞানিক সমাজতন্ত্র করেছে, সেখান থেকে আসে আমেরিকাতে একটা ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটিতে চাকরি নিয়ে নিচ্ছে। চাকরি নেওয়ার পরে চাকরিটা কি তার? চাকরির সাথে সাথে আমেরিকার মূল ধারার বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা, এসে করা অনেক কিছু। আমি জানি এই সমস্ত কিছু, এগুলো যদি কোনোদিন পরে প্রয়োজন পরে পরে আবার বলবো। ওই থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে সঙ্গে ইসে করে ওই যে মেটিকুলাস ডিজাইনকে কাজে কাজে লাগাইছে। আপনি বুঝতে পারেন যে প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট পর্যন্ত বলল, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন ফ্লোরিডাতে এক অনুষ্ঠানে যে বাংলাদেশে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জের জন্য $29 মিলিয়ন বরাদ্দ ছিল, এবং সেটা এনজিও একটি কোম্পানি, এবং এই কোম্পানিতে 2জন লোক কাজ করে। এই কোম্পানির ঢাকাতে আছে। আরেক আরেক ধান্দাবাজ হইল
খুব সুন্দর কথাবার্তা বলে, কিন্তু দেখলে বোঝার উপায় নাই যে ও বোধহয় বাজা মাছটা উল্টেই খাইতে পারে না। উনিও এনজিও করেন, সুজনের বসের নাম হইলো বদিউল আলম মজুমদার। ওই দান্দাবাজেরও একই অবস্থা। বাংলাদেশ আমেরিকা, বাংলাদেশ আমেরিকা, এই দান্দাবাজি করেই চলছে। ওদের সঙ্গে আরো কিছু আছে, কিছু মহিলাও আছে এনজিও, এনজিও করে যারা। এই এই এনজিও গুলি আর গ্রামীণ ব্যাংক জগদ্দল পাথরের মতো আমাদের উপর বসেছে। আপনি কিভাবে নির্বাচন আশা করেন? খালেদা জিয়া অত্যন্ত ভালো মানুষ, অসুস্থ মহিলা, যার জন্য যেটা আমরা শুনছি আর কি, যে তার তারেক রহমানের সঙ্গে যখন দেখা করতে যান ইউনূস, খালেদা জিয়া নাকি বলছেন, স্বাভাবিক বলতেই পারে ছেলেকে, উনার উপর আস্থা রাখো। কি বলে, ইসের দরকার নেই, ওনার উপর শ্রদ্ধা রাখো, আশ্বাস রাখো। একটা একজন মা একটা সন্তানকে যে উপদেশ দেওয়ার, খালেদা জিয়া কিন্তু আজকে সেই উপদেশটাই তার ছেলেকে দিয়েছেন। হয়তো এই উপদেশ ভুল প্রমাণিত হইতে পারে, অন দা ওয়েতে আমরা যা দেখতেছি সেটা হইতে পারে, কিন্তু খালেদা জিয়া সঠিকভাবে তার মা ছেলেকে যে উপদেশ দেওয়ার সেই উপদেশই কিন্তু দিয়েছেন। প্রিয় দর্শক, মেটিকুলাস ডিজাইনের সর্বশেষ যে কি হতে পারে আর কি হবে, হতে পারে কি, জামাত। আচ্ছা ভাই, অনেকেই বলে যে জামাত ইলেকশন করে ক্ষমতা আসার দরকারটা কি? জামাত এনসিপি তো এখনই ক্ষমতায় আছে, তারা সব করতেছে, ডিসিএসপি চেঞ্জ করা, এই করা সেই করা, পয়সা ইয়ে, মানে তা বিএনপি করতেছে চাঁদাবাজি গরুর বাজারে, সবজির বাজারে। আর এই হাসনাতরা চাঁদাবাজি করতেছে ডিসি বা প্রশাসনের অন্যান্য বড় বড় কর্মকর্তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা, এই করা সেই করা, বড় বড় কাজ পায় এইগুলিতে করে তাদের টাকায় তাদের পকেট বুঝায়। না হয় ভাবা যায় যে ছেলেগুলি রিক্সায় চলতে পারছে, পয়সা ছিল না। আপনি, আমি হাসনাতের বাড়ি দেখলাম কুমিল্লাতে, এই যে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখা যায়, ঘর দাঁড়িয়ে আছে, দরজা নেই, দরজা আছে জানালা নেই, এই হলো ওদের বাড়ি। ওইখান থেকে তারা আসছে, এখন তাদের কাছে কোটি কোটি টাকা। এগুলি আপনারাও দেখেন, আমি যে কথাগুলি বলছি যে প্র্যাকটিক্যাল বাস্তব কথা, আমি একটুকু বানায় বলছি না, একটুকু মিথ্যা বলছি না। দরকারও তো নেই, সোশ্যাল মিডিয়ার সুবাদে সব দেখতে পারবেন। আপনি দেখেন হাসনাত আব্দুল্লাহ বাড়ি দেবিদ্বার, কুমিল্লা, কুমিল্লার দেবিদ্বারে বসে আমার নেতার বাড়িও, আমার নেতার অধ্যাপক মুজাফর আহমদ। আমি বাম রাজনীতি, ছাত্র ইউনিয়ন, ন্যাপ, কমিউনিস্ট পার্টি এগুলির সঙ্গে জড়িত ছিলাম। এরপরে আমি কোনোদিন কোনো রাজনীতি করি নাই, না আওয়ামী লীগ, না বিএনপি, না না জাতীয় পার্টি। তো আমি এখনো বলি যে আমার নেতা অধ্যাপক মুজাফর আহমদ। প্রিয় দর্শক, ডক্টর ইউনুস ক্ষমতায় থাকতে চায়। আবার একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, উনি কিন্তু কথা বলেন না, উনার কথা শুনবেন না, উনি কানেও শুনেন না, উনি খালি চোখে দেখে আর বসে থাকে। আসলে কি জানেন, উনি চোখেও দেখে, কানেও শুনে, সব কিছু করে, সব উনার ইশারায় হচ্ছে। এটাই উনার পলিসি। কথা বলবো না। ওই শেখ হাসিনা বেশি কথা বলতো, মাঝে মাঝে মানুষের সমালোচনা করতো। খালেদা জিয়া কম কথা বলতো, লোকজনে বলতো। আমাদের মানুষকে তো বোকা ভাবার কোনো কারণ নাই, মানুষ কিন্তু বলতো খালেদা জিয়া কম কথা বলেন, শেখ হাসিনা বেশি কথা বলেন, অবান্তর কথা বলেন, অবাস্তব কথা বলেন। আর এটা আমাদের ইউনুস কি, কথা বলে না। ওটা আরো ভয়াবহ, কথা না বলা এটা আরো ভয়াবহ। কথা বললে বরং বোঝা যায় যে কি চায়, কথা যে বলে না সে কিন্তু অনেক বড় ভয়াবহ হইতে পারে। সেইটা প্রক্রিয়াটা চালু করার জন্য তার নিজে কিছু বলবে না, কিন্তু তার চারপাশের লোকজনগুলি দেখেন কি সুন্দর কথা বলতে। এই যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, ভদ্রলোক, শুনছি খুব ভালো মানুষ, সব লোক হইতে পারে, কিন্তু কথাবার্তা দেখছেন, ওনার কথাবার্তা বলতে শুনছেন আপনারা একজন উপদেষ্টার, এই উপদেষ্টার কথাবার্তা। তারা পিনাকি কি বললো স্প্যানিশ থেকে, না, স্পেন না, সে ফ্রান্স থেকে, সে পিনাকির কথা বলে। পিনাকি কি বললো, ওই পিনাকির কথায় খলিলুর রহমানকে এখানে নেওয়া হয়েছে। আপনারা ভাবতে পারেন, একটা দেশের রাষ্ট্রযন্ত্র, একটা দেশের সরকার, একটা একটা ইউটিউবার,
একটা লোক দেশ থেকে প্রতারণা করে আসছে, একটা লোক দেশ থেকে ময়দা দিয়ে ক্যাপসুল বানায় নকল ওষুধ দিয়ে প্রায় 300 লোককে মারছে, 279 জন লোককে মেরে এসেছে। সেই লোকটা ফ্রান্সের থেকে কথা বলছে, আর আমাদের ইউনুস তার শুনতে হবে। সেই লোকটা বলছে খলিলুর রহমানকে নেও, ইউনুস তাকে নিতে হবে। খলিলুর রহমান হলো আরেক দান্দাবাজ বাটপার। এই আমাদের সিচুয়েশন। এই সিচুয়েশন পুরাটাই মেটিকুলাস ডিজাইনের আন্ডারে, এবং এটা কোথায় যাবে, কোন দিকে রওনা হয়েছে আপনারা বুঝতে পারছেন। ইলেকশন দিবে না, বিএনপিকে পথে বসাবে। আওয়ামী লীগকে তাড়িয়েছে, বিএনপিকে পথে বসাবে। এনসিপি জামাত অলিখিতভাবে ক্ষমতায় আছে, আর ইউনুস তো জামাতেই। উনি, উনার ক্ষমতা যায়, চেয়ারটা যায়, ছাড়বে না। উনি যমুনা থেকে বের হবে না। যমুনার বুক দিয়ে যত পানি গড়িয়ে যাক, যমুনার বুক দিয়ে যত স্রোত পাকিয়ে পাকিয়ে যাক, উনার কিছু আসে যায় না। উনি যমুনার কূলে জলকেলি খেলবেন। ওই যে বাচ্চারা গেছিল জলকেলি করতে ফেনীতে, বন্যায়, বন্যার্তরা বন্দি, আর আমাদের সার্জিদাস আলমরা উত্তরবঙ্গে কি জলকেলি খেলে। তো পোলাপান তো খেলতেই পারে। আর পোলাপান কি জল দেখলে তো একটু তুল্য হবেই। ছোটবেলায় তো ন্যাংটা হয়ে ওরা নদীতে পুকুরে সাঁতার দিছিল, ওই স্মৃতিগুলি তো মনে হয়। আমরা বিস্মৃত জাতি, তাই বলে কি সবকিছু বলে যাই? বাঙালি কিন্তু খুব বিস্মৃত জাতি, সবকিছু কিন্তু আর বলা যায় না। আর সাজিসরা ওই যে গ্রামে টামে ঘুরছিল যখন ছোটবেলা, ন্যাংটা হয়ে পুকুরে, নদীতে, খালে বিলে সাঁতার দিছিল, ওইটার একটু অনুভূতিটা জেগে উঠছে, তাই তার একটু একটু স্পর্শ করলো। ফেনীতে কুমিল্লায় বন্যা হচ্ছে, তাতে তাদের কি? তাদের ওইখান থেকে স্নান টান করে এসে, গোসল টোসল করে এসে তারা রওনা হলো ইয়েতে, যুদ্ধ জয়ে গোপালগঞ্জ। তারা গোপালগঞ্জ যাবে, এবং গোপালগঞ্জের পরিণতিটা তারা দেখে আসলো। এবং পালানোর দৃশ্যটি তো আনবিলিভেবল, সিম্পলি আনবিলিভেবল। আমি আগেও বলছি, আবার বলতে চাই, আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে যে এই পলায়ন আপনারা কিন্তু আর দেখতে পারবেন না। ফাইনাল পলায়ন কিন্তু অন্ধকারে হবে। ফাইনাল পলায়ন কিন্তু দিন দুপুরে হবে না। তাই এই দৃশ্যগুলিকে সেভ করে রাখবেন, পরে দেখতে পারবেন। ওই যে বলছি যে আওয়ামী লীগের বিচারপতিকে ধরা পড়ছিল ইসেতে, ডাউকি বর্ডারের দিকে জানি, জাফলং ওদিকে, কলাপাতার পিটিয়ে টিটিয়ে কলাপাতার উপরে শুয়ে রাখছিল। এগুলিও ভারত দিয়ে যাবে, ভারত ছাড়া পথ নাই। There is no other alternative to exit from Bangladesh, my friends. ভারত দিয়ে যেতে হবে, আর না হয় বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে মরতে হবে। আর যদি উড়ার, উড়ে যাওয়ার এবিলিটি হয় তো উঠতে পারবে। নো ওয়ে আউট। এই পিনাকি এত বড় বড় কথা বলেন, আরো কয়েকটা আছে ইয়ে ইউটিউবার, খুব কথা বলে, সবগুলি ভারত দিয়ে গেছে। ভারত মাতার আশীর্বাদ নিয়ে ওরা বিদেশে গেছে। ভারত মাতার আশীর্বাদ নিয়ে গিয়ে পিনাকি এখন মমিন মুসলমান হয়েছে। এখন সে একজন মুসলমানের চেয়ে বড় মুসলমান, মুসলমানকে সে এখন ধর্ম শিখায়। এই হইলো তার অবস্থা। এই পাখিদের বাচ্চা হইলে যা হয় আর কি। পাখি সারাটা পৃথিবীতে পাখি উচ্ছৃঙ্খল, সারা পৃথিবীতে পাখিরা উচ্ছৃঙ্খল। পৃথিবীর যে দেশে যাবেন পাখি দেখবেন তো, এই পাকিস্তানি জারজগুলি ভয়াবহ। ওরা যে 71 সালে আমাদের সাথে যা করেছিল, এটা তো আমরা সাক্ষী, আমরা দেখছি। এরা সারা পৃথিবীতে এই করে। এই যে আমাদের আমেরিকা, এখানেও পাখিগুলি যত ধরনের 2 নম্বর, সব পাখিরা। আমরা বাংলাদেশিরা এই বদনাম নাই। দুই একজন বাংলাদেশি যারাও বদনাম আমাদের আছে বিভিন্ন কাজে, আমেরিকা বা কানাডায়, ওই পাখিদের কাছ থেকে শিখা। বাংলাদেশিদের, অন্তত বাংলাদেশিরা হার্ড ওয়ার্কিং পিপল, বাংলাদেশিরা তুলনামূলক অনেক সৎ। দেশের মানুষের সঙ্গে তো বাংলাদেশের এখন প্রবাসী বাংলাদেশিদের তুলনাই হয় না। বাংলাদেশের মানুষ তো এখন সারাক্ষণ মিথ্যা কথা, ধান্দাবাজি, বাটপারি নিত্যদিনের কাজ। কিন্তু আমরা যারা প্রবাসী আছি, অ্যাটলিস্ট এখন পর্যন্ত মানুষ হিসাবে আমি মনে করি বাংলাদেশিরা তাদের যে
সুনাম, সেটা ইউরোপ আমেরিকা সব জায়গাতে অক্ষুণ্ণ। আমি শিওর মধ্যপ্রাচ্যেও তারা সেটা অক্ষুণ্ণ রাখছে। কিন্তু দু একটা যারা নষ্ট হয়েছে বাঙালি, তা এই পিনাকির মতো, এগুলো পাখি, সব ধান্দার মূলে পাখি। তাদের কাজ কি? তাদের কাজ হলো টাউটবাট পারি করা। অথচ চিন্তা করতে পারেন এই পিনাকি নাকি কমিউনিস্ট পার্টি করতে। শালা, এটা হইতে পারে? আচ্ছা ভাবুন তো, কমিউনিস্ট পার্টি করে আমার আপনাদেরকে আজকে আমি একটা ভবিষ্যৎবাণী বলি। এই পিনাকির যদি কোনোদিন ক্ষমতা হয়, ঢাকার পল্টনে না রমনায় কমিউনিস্ট পার্টি অফিস আছে না, মনি সিং ভবন আছে না, এই পিনাকি দেখবেন একদিন গিয়ে মনি সিং ভবন দখল করতে যাবে। সে এত বড় ইডিয়েট। এই পিনাকি যদি একদিন সুযোগ পায়, সে মনি সিং ভবন দখল করতে যাবে। কত বড় দুষ্ট হলে পরে 32 নম্বর ভাঙ্গার পর সে বলে এখানে মসজিদ বানাতে হবে, কারণ সে তো মুসলমান হয়েছে, অনেকে নামাজ পড়বো এখানে। তার এক বন্ধু আছে আমেরিকায়, তাকে সে বলছিল মন্দির বানিয়ে দিতে হবে। ও আরেক আর আর আরো একটু আগায়া, কারণ তারাই তো বলতো হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাবার নাম নাকি এরকমের স্লোগান টোগান দিত। আজকাল স্লোগানের তো কোনো ইসে নাই। এই তারেক জিয়া বা খালেদা জিয়া নিয়ে কি ধরনের অশ্রাব্য ভাষায় স্লোগান, চিন্তা করতে পারেন? তো ও বলছে মন্দির বানাইতে, মন্দির ভাঙ্গা হচ্ছে, তারা ঢাকায় বুলডোজার দিয়ে মন্দির ভাঙ্গে। আর এই অপদার্থগুলি দেশের বাইরে বসে বলে দেশে মন্দির বানাইতে, 32 নম্বরকে মন্দির বানাতে। প্রিয় দর্শক, উল্টাপাল্টা অনেক কিছু চলছে, আরো হবে। আপনারা আরো অনেক দৃশ্য দেখতে পাবেন, আপনারা অবাক হবেন না। এই দেশটা যদি আফগানিস্তান পাকিস্তানের মতো হয়, তারপরে যা ইসলাম ধর্মে লোকজন, আমাদের বন্ধু বান্ধব সব বলে মাঝে মাঝে যে কেয়ামত, আমার মনে হয় আমরা কেয়ামতের আশেপাশে ঘোরাফেরা করছি। যে কোনো সময় কেয়ামত আসতে পারে, আর কেয়ামত আর কি হবে, সেই কেয়ামতের আশেপাশে আমরা এসে পড়ছি। কারণ এত অন্যায়, এত বিচার, এত অসৎ, এত মিথ্যাচার, এত দুর্নীতি হলে পরে কেয়ামত আসতে তো বাধ্য। কেয়ামত না আসলে তো বরং বলবো আল্লাহ ভগবান নেই। এরা যদি এভাবে পার পেয়ে যায়, তাহলে তো ধর্মের প্রতি মানুষের বিশ্বাস থাকবে কেন? যেহেতু বিশ্বাসই থাকবে না ধর্মের প্রতি, তাই কেয়ামতেই অনিবার্য হওয়া উচিত। এই ডক্টর ইউনুসদের মতো লোকজন যারা আজকে আমাদের গাড়ি জগৎ দল পাথরের মতো দেশে গিয়ে বসে আছে, ওদের 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 যাদের ন্যূনতম কাণ্ড জ্ঞানটুকু নাই, অন্তত ইউনুসের মতো নোবেল বিজয়ী একটি ব্যক্তির অন্তত এই জ্ঞানটুকু হওয়া উচিত ছিল যে মারা যাওয়ার আগে অন্তত এই দেশের মানুষের কাছে আমি নন্দিত সুপুরুষ হয়ে মরতে চাই, বীর হয়ে মরতে চাই, বাংলার জন্য মরতে চাই, বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মরতে চাই। সেই বোধোদয় থেকে তিনি যদি নিজের মান সম্মান নিয়ে চলে যেতেন, সেই শুভবুদ্ধির যদি উদয় হতো, তাহলে জাতি হতো বেঁচে যেত। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। শুভরাত্রি।